খালাতো বোনের বিয়েতে বউযাত্রী হয়ে এসে এখন নিজেই বউ হয়ে বসে রয়েছি। এখন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। একটি মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে, অথচ এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অবশ্য জোরপূর্বক কথাটি সম্পূর্ণরূপে ভুল। তারা মোটেও আমাকে জোর করেনি, করেছে ইমোশনাল ব্ল্যাকমেল। কথাটা ভাবতেই হৃদয়ের অন্তঃস্থলে তিতঘুটে অনুভূতিটা মাথাচাড়া দিয়ে উঠল। এটা তো হওয়ার কথা ছিল না। খালাতো বোন আফিয়ার বিয়াতে বউযাত্রী হয়ে এসেছিলাম, অথচ আজ নিজেই বউ হয়ে বসে আছি। ঘটনার সূত্রপাত হয় 4 দিন আগেই। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হুট করে ধারার নানা ভাই অর্থাৎ আমার নানা ভাই জামাল আহমেদের বুকে হঠাৎ করে প্রচন্ড ব্যথা অনুভব হয়। তার মুখ নীল বর্ণ ধারণ করে, ছটপট শুরু করেন তিনি। অবস্থার অবনতি দেখে ধারার বড় মামা জামাল আহমেদ পার্শ্ববর্তী হাসপাতালে তাড়াতাড়ি ভর্তি করেন। বাড়ির সবার মুখ থমথমে। শুভ অনুষ্ঠান না কালো প্রহরে পরিণত হয়। করিডোরে থমথমে মুখে বসেছিল ধারা। হৃদয়ের ভিতর থেকে ভীষণ প্রিয় নানা ভাই অসুস্থ হওয়ায় তাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছিল। ঘণ্টাখানেক পর ডাক্তার বের হন। তিনি জানান ওনার অবস্থা এখন মোটামুটি ভালো। ব্যথা প্রশমিত করতে ওষুধ দিয়েছি, তবে আমার মনে হয় ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিছু টেস্ট দিয়েছি, রিপোর্ট আসলেই নিশ্চিত হব। জামাল আহমেদের নিজের ছেলে রাজ্জাক সাহেব নিজেকে একজন ব্যর্থ ছেলে হিসেবে মনে করতে লাগলো। এর মাঝে নার্স জানিয়ে যায় জামাল সাহেব নিজের পরিবারের লোকজনের সাথে দেখা করতে চান। প্রথমে রাজ্জাক সাহেব এবং সুবাসিনী বেগম ভিতরে গেলেন। মিনিট 15 বাদে থমথমে মুখে বের হলেন। গম্ভীর এবং থমথমে মুখে তিনি বললেন, বাবা ধারা এবং অনরের সাথে দেখা করতে চান। মূল ধারার মামাতো ভাই, তিনি রাজ্জাক সাহেব এবং সুবাসিনী বেগমের একমাত্র ছেলে এবং জামাল সাহেবের একমাত্র বড় নাতি। তৃতীয় প্রজন্মের বড় ছেলে বলে এই বাড়িতে তার দাপটও বেশ কড়া। হবে নাই বা কেন, ক্লাসের সব থেকে ভালো ছাত্র। সুদর্শন চেহারা, দেখতে লম্বা, গায়ের রং ফর্সা, একদম নায়কের মতো একটা ভাব এবং ধারার বান্ধবী মহলের একমাত্র ক্রাশ। রোজ কত মেজে প্রেমপত্র দেয় তার হিসাব নেই, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। তার মতে কেউ তার যোগ্য নয়। ধারার এই জন্য এই ব্যক্তিকে অপছন্দ। নিজেকে প্রিন্স উইলিয়াম ভাবা ব্যক্তিটি যেন তার উপর সব সময় আধিপত্য খাটাতে চায়। ধারা আর চোখে অনলের দিকে তাকালো। লোকটি যেন নির্বিকার। যে মোবাইলটি পকেটে পুরে দাদার কেবিনের দিকে পা বাড়ালো সে। ধারাও যেন ছোট্ট নিঃশ্বাসটি লুকিয়ে পিছু নিল তার। কেবিনে ঢুকে নানাকে বিছানার সহিত দেখে ধারা চোখের পানি আটকাতে পারল না। প্রিয় মানুষটিকে হারানোর অনুভূতি হুল্লোড় পড়ল। ধারা ছুটে গেল নানা ভাইয়ের দিকে। সে চায় না মায়ের মতো নানা ভাইকেও হারাতে। নানা নিষ্প্রভ হাসি এঁকে বললেন, কি গো ধারা রানী, কান্দো নাকি? কান্দো না, সবারই তো যাইতে হয়। এসব কথা না বললে হয় না দাদা যান, আপনি যথেষ্ট ফিট, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। নিম্নোক্ত সুরে কথাটা বলল অনল। কিঞ্চিত বিরক্তিও ছিল, তাকে বিচলিত দেখালো না। অপরদিকে ধারা কেঁদে কেটে একদম শেষ। এবার বেশ আবেগী কণ্ঠে জামাল সাহেব বললেন, আমার মরতে ভয় নাই, শুধু একখান চিন্তায় দুর্বল করে দিচ্ছে আমাকে। আমি মরে গেলে আমার ধারা রানীর কি হইব? নানা ভাই এভাবে বলবেন না। জড়ানো কণ্ঠে ধারা কথা বলছে। কাঁদতে কাঁদতে তাই হিসকে উঠবার জোগাড়। এদিকে ভুরু কুসকে উঠল অনলের। খানিকটা বিস্তৃত কণ্ঠে বলল, ধারার আবার কি হবে? ও তো বানের জলে ভেসে আসেনি। এতকাল যেমন আমাদের কাছে ছিল আজও তাই থাকবে। তুমি বুঝো না অনল, এতকাল ওর বাপ আমার উপর কথা কইতে পারে নাই, তাই ওকে নিতে পারে নাই। কিন্তু আমি মরলে ও হয়ে যাবে লাগাম ছাড়া সার। জোর করে ধারারানীকে লইয়া যাবে, আর তুমি কিচ্ছু করতে পারবা না। ধারারানী ওই মহিলার কাছে থাকতে পারবো না। তাই আমি একখান সিদ্ধান্ত নিছি। ধারারানী, তুমি আমাকে ভালোবাসো না? খুব ভালোবাসি, খুব ভালোবাসি নানা ভাই। তাহলে একখান কথা রাখবা? নানা ভাইয়ের শেষ কথা। আপনি যা বলবেন তাই রাখবো নানা ভাই। তাহলে তুমি অনলরে বিয়ে করবা, কথা দাও? তোমাদের সুখী সংসার দেখে মরেও শান্তি পাবো। কথাটা বজ্রকণ্ঠের মতো ঠেকলো ধারার কাছে। স্নায়ুকোষ কাজ করা বন্ধ করে দিল। কথাটা মস্তিষ্কের পেন্ডুলামের ন্যায় ঘুরতে লাগলো। বিমূল কণ্ঠে বলে উঠল, জি হ্যাঁ, এইটাই একমাত্র উপায়। তোর বাপ আর কখনো তোকে জোর করতে পারবে না। আর রাজ্জাকেরও জোর থাকবে, তার ভাগ্নিকে নিতে পারবে, পুত্রবধূকে না। অসম্ভব। জামাল সাহেবের কথার তীব্র প্রতিবাদ জানালো অনল। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, পাগল নাকি? ধারা আর আমি? অসম্ভব, এ বিয়ে কখনোই হবে না। আমাদের বয়সের ডিফারেন্স দেখেছেন? ও
ও কেবল 19-এ পা রেখেছে, আর এদিকে আমি 28। এত বছরের ডিফারেন্সে বিয়ে করাটা অসম্ভব। উপরন্তু ও কেবল ভার্সিটিতে উঠেছে। বিয়ে করে সংসার করার থেকে ওর পড়াশোনাটা বেশি জরুরি। আর আপনার নাতনির মতো একটা স্টুপিডকে বিয়ে করে নিজের জীবন জলাঞ্জলি দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আপনি রেস্ট নেন, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না, বলেই হনহন করে বেরিয়ে গেল অনল। অনলের স্টুপিড কথাটা কর্ণপাত হতেই কান গরম হয়ে উঠল ধারার। অন্য সময় হলে 4 কথা শুনিয়ে দিত, কিন্তু অবস্থা অনুকূলে নাই, তাই চুপ থাকায় শ্রেয়। পরন্তু সে যে রূপে বের হয়েছে তাই আর চাইলেও বিয়ে হবে না, তাই মুহূর্তেই রাগ জল হয়ে গেল। অপরদিকে জামাল সাহেব নাতির ঝাড়ি খেয়ে চুপ মেরে গেল। ধারা স্মৃত হেসে বললেন, নানা ভাই ঘুমান, আমি আসছি এখন। ধারা ভেবেছিল বিয়ের ফাড়াটা হয়তো কেটে গেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করলেন জামাল সাহেব। তিনি কঠোর প্রতিজ্ঞা নিয়েছেন বিয়েটা দিয়েই ছাড়বেন। জামাল সাহেবের রিপোর্ট আসলো হার্টে ব্লক ধরা পড়েছে। এ বয়সে অপারেশন করাটা ভীষণ অসম্ভব। অপারেশনে মৃত্যুর ঝুঁকি আছে বলে ডাক্তার সাহেব নিষেধ করে দিলেন। দিকে জামাল সাহেব তার ছেলে এবং ছেলের বউকে আবেগী অত্যাচার চালান, ফলে রাজ্জাক সাহেব এবং তার স্ত্রী তার দলে ভিড়লেন। অনল অবিচল, সে বিয়ে করবেই না। কিন্তু বিধিবান জামাল সাহেবের আবার বুকে ব্যথা শুরু হলো। ডাক্তারও তাকে চিন্তামুক্ত রাখতে নির্দেশ দিল। ফলে 70 বছরের যুবকের কাছে হেরে গেল 28 বছরের যুবকের নীতি। বাধ্য হয়ে নিজ বধূরূপে গ্রহণ করতে হলো ধারাকে। একই মঞ্চে বিনা নোটিসে বিয়ে হলো অনল আর ধারার। টুকটুকে লাল বেনারসি পরে ফুলসজ্জিত খাটে বসে আছে সে, তাও এমন এক ব্যক্তির প্রতীক্ষায় যাকে 2 চোখে সহ্য হয় না। ধারার বড় মা সুভাষিনী বেগম প্রসন্ন মুখে ঘরে প্রবেশ করলো। ধারা টলমল দৃষ্টিতে তাকিয়ে আসেন তার দিকে। তিনি ধারার মনস্তত্ত্ব ঠাউর করতে পারলো। সবাইকে বের হতে বললেন কয়েক মিনিটের জন্য। তারপর তিনি ধারার পাশে গিয়ে বসলেন। তারপর ধারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, রাগ করেছিস বড় মায়ের উপর? হ্যাঁ, খুব রাগ করেছি। কেন করলে তোমরা এমন? কেন ইমোশনাল ব্ল্যাকমেল করলে? কি করব বল? বাবার শরীরটা তো ভালো নেই, তার ইচ্ছের দাম যদি দিতে না পারি সারা জীবন তো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর সত্যি বলতে আমিও মনে মনে চাচ্ছিলাম তুই আমাকে ছেড়ে কোথাও না যাস। তোকে বিয়ে দেওয়ার কথা উঠলে বুক কাঁপতো আমার। জানি আমার ছেলেটা ভীষণ দাম্ভিক, একটু তেতো স্বভাবের, কিন্তু ও তোকে সুখে রাখবে দেখিস। আচ্ছা তুই খুশি নস আমার কাছে সারা জীবন থাকবি? বড় মার আবেগী সুরের কথাটার সম্মতি না দিয়ে পারলো না ধারা। ধারার বয়স যখন 6 বছর তখন তার মা সুরাইয়া বেগম ইন্তেকাল করেন। তখন থেকে তার নানা বাড়িতে বেড়ে ওঠা। মায়ের মৃত্যুর পর অনাথ ধারাকে মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন সামনে থাকা নারীটি। তাই তাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই অস্থিরতা শুরু হয় ধারার মাঝে। হাজারো রকম অভিযোগ থাকলে কিছুই বলে না সে। সুভাষিনী বেগম ধারার ললাটে চুমু এঁকে বললেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী বেগমের প্রস্থানের পর ডুকরে কেঁদে উঠলেন ধারা। অনুভূতিগুলো লাগাম ছাড়া হয়ে যায়। কিশোরের হৃদয়ের মাঝে যে প্রণয় অঙ্কুরুদ্গম হয়েছিল এখন পরিস্ফুটিত হয়ে ফুটন্ত গোলাপে রূপ নিয়েছে। সেখানে অনলের আগমন সেই ফুলটিকে ঝরিয়ে দিতে সক্ষম। এই অযাচিত সম্পর্কটিকে কিছুতেই মেনে নিতে পারছে না ধারা। মুখশ্রীতে হাত দিয়ে কিছুক্ষণ কাঁদে সে। ভাগ্যের এমন প্রহেলিকায় যেন নিজেকে অসহায় লাগছে ধারার। বড্ড অসহায়। সময় অতিবাহিত হতে লাগলো। কখন কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেছে সেটাও সে টের পায়নি। এই বেনারসি সেই সাজেই বিছানায় উপর হয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। অবশ্য ঘুমাবে নাই বা কেন, এই 4 দিন বিয়ের টেনশনে একটুকুও ঘুম হয়নি তার। ধারার মনে হচ্ছিল এসব একটা বিশ্রী দুঃস্বপ্ন হলেও মন্দ হতো না। ঘুম থেকে উঠতেই দেখবে সব মিথ্যে, কিছুই ঘটেনি। কিন্তু তা হলো না। তন্দ্রা কাটতেই সে ধাতস্থ হলো সে ভারী কিছুর উপর শুয়ে আছে। চোখ না খুলেই হাতড়ালো কিছু সময়, কিন্তু সে বুঝতে পারলো না এটা কি বিছানা নাকি মেঝে। তখনই শীতল কণ্ঠ কানে এলো। স্পর্শ করা শেষ হলে হাতটা সরা। শীতল কণ্ঠ কর্ণপাত হতেই ঘুম পিছনের জ্বালানা দিয়ে পালালো। শীত দ্বারা বেয়ে হিম বয়ে গেল। তরাত করে চোখ খুললো ধারা। চোখ খুলতেই দেখলো যাকে সে মেজে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। সে এত সময় অনলের বুকের উপর ঘুমাচ্ছিল। মাথা তুলতেই অনলের গভীর কালো নয়নে আকৃষ্ট হলো তার নয়নজোড়া। শান্ত অথচ সুগাঢ় দৃষ্টি হৃদয়ের অন্তঃস্থলে এক অসহ্য অনুভূতি ডানা মিলল। কিশোরের হৃদয়ে শিহরণ জাগালো। এই প্রথম কোনো পুরুষের
এতটা সন্নিকটে এসেছে ধারা, যেন এক না বলা অনুভূতি। কোমল গাল জড়ায় যেন রক্ত জমলো, ধীরে ধীরে রক্তিম হয়ে উঠলো। অনলের সুগভীর নয়নে তাকিয়ে থাকা সাহস হলো না। তড়িৎ গতিতে সরিয়ে পড়ল সে। বিছানায় অপর কোণায় গুটিসুটি হয়ে বসলো সে। দৃষ্টি মেঝেতে নিয়ে গেল। অনলও উঠে বসলো। তার মনস্থিতি ঠাওর করা দুষ্কর। শ্যাম মুখস্মৃতিটা নির্বিকার বরাবরই। ধারার মনে হয় মানুষের মুখস্মৃতি তার মনের দর্পণ। এই বাক্যটি খাটে না কেবল অনলের ক্ষেত্রে, কারণ তার মুখশ্রী দেখে মনের ছিটাফোটাও বোঝা যায় না। শান্ত চাহনি, নির্বিকার ভঙ্গিমা। ধারা আর চোখে একবার চাইলো তার বরটির দিকে, অন্যদিকে তাকিয়ে রয়েছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হয়তো এতটা সময় ধারাকে বুকে নিয়েছে বিধায় বেশ কষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় ধারার কিশোরী মনে প্রশ্ন সৃষ্টি করলো, অনল ভাইয়ার কানজোড়া কেন রক্তিম দেখাচ্ছে? তার কি কান ব্যথা? কি আজ বিয়ের দিনও বড় মা তার কানজোড়া মলেছে? প্রশ্নটা মুখ ফুসকে বের হয়ে গিয়েও হইল না, কারণ প্রিন্স উইলিয়ামকে এখন চটানো যাবে না। এর থেকেও বৃহৎ প্রশ্ন তাকে করতে হবে। সে প্রশ্ন হলো বৃহৎ প্রশ্ন, 10 মার্কের। 1-2 মার্কের প্রশ্ন করার কোনো মানেই নেই। অনল বিব্রত সুরে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশ্বর বিব্রত সুরে বলল, তুই এখানে ঘুমা, আমি বাইরে যাচ্ছি। ওরা কেউ নেই বাইরে, এখন বাইরে গেলে কোনো সমস্যা হবে না। সব কটা হয়েছে মির্জাফর আমাকে পাহারা দেওয়ার জন্য দাদাজানের কাছে ঘুষ খেয়েছে। ভালো লাগে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। অনল উঠে দাঁড়ালো। সাদা পাঞ্জাবির হাত দুটো কোনই পর্যন্ত গোটালো। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো বাঁ হাত দিয়ে টেনে পিছনে নিল। বিছানার পাশের টেবিলে অবহেলিত সিগারেটের প্যাকেট এবং মানিব্যাগটা পকেটে পুরে পা বাড়াতেই ধারা থমথমে শুনে বলে উঠল, কেন বিয়েতে রাজি হলে তুমি অনল ভাই? তুমি না বলেছো এ বিয়ে তুমি করবে না, তাহলে কেন তুমি রাজি হলে? ধারা, সারাদিন খুব ক্লান্তি গেছে, আমরা এসব নিয়ে পরে কথা বলবো, তুই রেস্ট নেই। বেশ শান্ত এবং ধীর কণ্ঠে কথাটা বলল অনল। সে মোটেও এখন এই বিষয়টা নিয়ে ভাবতে এবং কথা বলতে চাচ্ছে না। দাদা জানের ইমোশনাল ব্ল্যাকমেইলের উপর পরাজিত হয়ে অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে তার ভাবতে ইচ্ছে হয়নি। সে সত্যি জানে না অদূর ভবিষ্যতে তার এবং ধারার সত্যি প্রণয়ের ছাপ থাকবে কিনা। কি কেবল প্রহেলিকা হয়ে থেকে যাবে এই বিয়েটুকু? ধারার কিশোরী মন যে বড়ই অবুঝ। অনলের উত্তরটি তাকে শান্ত করার বদলে আরো অস্থির করে তুলল। ভিতরে জমায়েত অভিমানগুলো ক্রোধে রূপ নিল। চুপ করে থাকা সম্ভব হলো না। অভিমানী সুরে বিদ্রোহ করে বলল, কাল কেন? আজই আমি এর জবাব চাই। রানা ভাইয়ের সামনে তো খুব বলেছিলে আমার মতো স্টুপিড মেয়ের জন্য জীবন জলাঞ্জলি দিতে পারবে না। সে সিদ্ধান্তর কি হলো? নাকি বিয়ের পর মত বদলিয়ে নিয়েছো? এ বিয়ে আমি মানি না, পারবো না আমি এর অযাচিত সম্পর্ক বয়ে নিতে। অনল ভাই, আমারও ইচ্ছে আছে, পছন্দ আছে। নানা ভাই বৃদ্ধ মানুষ, সে হয়তো বুঝেনি, কিন্তু তুমি কিভাবে পারলে আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলা খেলতে? একবারও কি তুমি ভাবলে না? তুমি নাকি অতি শিক্ষিত মানুষ, তোমার মতো বিচক্ষণ মানুষ আর হয় না। কি হলো সেসবের? কেন আমার সাথে এমনটা করলে তুমি? নাকি আমার সাথে শোধ তুলতে এমনটা করলে তুমি? আমাকে বিরক্ত করা শোধ? আমি উত্তর চাই অনল ভাই, এখনই আমাকে উত্তর দাও। কোন দিবে? আজই দিবে। অনল এত সময় হাত মুষ্টিবদ্ধ করে সবকিছু শুনছিল। চোয়াল শক্ত হয়ে আসলো তার। সারাদিনের ধকলে শরীর ও মন দুটোই ক্লান্ত। তার মাঝে এই তীক্ষ্ণ প্রশ্নগুলো যেন মস্তিষ্কে আগুন ধরিয়ে দিল। শান্ত অনল অগ্নিমূর্তি ধারণ করলো। পিছনে ঘুরেই ঝুঁকে দাঁড়ালো ধারার দিকে। ধারার চোখে চোখ রাখলো। অনলের এমন কাজে খানিকটা ভরকালো ধারা। ঈষৎ কেঁপে উঠল সে। অনলের জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকাতেই গলাটা শুকিয়ে আসলো ধারার। সেদিকে ভ্রুক্ষেপ হলো না অনলের। তীক্ষ্ণ স্বরে বলল, তোর কি মনে হয় আমি কি ভালোবাসি তোকে? আমার বুকের মধ্যখানে অনুভূতিরা তোর জন্য জোয়ার আনে। আমার বদ্ধ মস্তিষ্কে তোর নামে সুপ্ত আবেগ আছে, প্রতিনিয়ত আমি লালন করি পরম যত্নে। আত্মজেদি দাম্ভিক মানুষের মধ্যে যে হৃদয়টা, তার মধ্যে তোর জন্য স্পন্দিত হয় প্রতিক্ষণে। স্পন্দনগুলো বেসামাল হয়ে যায় তোর জন্য, কি তাই মনে হয়? ধারা বিমলর দৃষ্টিতে তাকিয়ে থাকে অনলের দিকে। শান্ত দিঘির মতো চোখ জোড়া জ্বলছে। চাপা আগুনের মধ্যে জ্বলন্ত সেই কয়লাটির মধ্যে জ্বলছে। ধারা উত্তর দিল না, তবে এত তীব্র হাহাকার করে উঠল ভিতরটা। অনল সোজা হয়ে দাঁড়ালো, ক্রোধ সম্বরণ করলো বড় বড় শ্বাস ছেড়ে। তারপর শীতল কণ্ঠে বলল, তোর যেমন হাত পা বাঁধা আমারও। দাদা জানের শরীর খারাপ, সে অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সত্যি কথা বলতে সে তোকে মাত্রা অতিরিক্ত ভালোবাসে। আমি চাই না তোর জন্য চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে পড়ে যাক। আমি চাই না বেলা শেষে একজন ব্যর্থ নাতির ট্যাগ মাথায় নিতে। আর কিছু হয়ে গেলে আমি নিজের কাছে
অপরাধী হয়ে যাব। আর বাকি রইল এই বিয়ে। আমি আমার সর্বস্ব দিব, যেন তোর কোনো অসুবিধে না হয়। আমার পক্ষ থেকে তোর কোনো অসুবিধে হবে না। তুই আমার স্পেসে প্রবেশ করবি না, আমি তোর স্পেসে যাব না। এতকাল যেমন ছিলাম তেমনই থাকবো। এই সম্পর্কটার শেষ বাক্য বলার অধিকার শুধুই তোর, কথা দিলাম। ধারাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দিল না অনল। হন হন করে বেরিয়ে গেল। নীরব আধারে বসে রইল ধারা। ধীরে ধীরে শান্ত হতে লাগলো পরিবেশ। বীর নিস্তব্ধতা বিরল করলো ঘরটিতে। ধারা উঠে দাঁড়ালো জানালার দিকে। আকাশ দেখা যাচ্ছে, আর চারটা ওর গা ঢাকা দিয়েছে বিক্ষুব্ধ কালো মেঘের আড়ালে। এক হাহাকার বিদ্যমান। হাহাকারটি তার হৃদয়ে নাকি প্রকৃতিতে তা জানা নেই। তবে চোখগুলো শান্ত রইল না। বিষাদ সিন্ধু উচ্চে উঠলো। অনলের কথাগুলো অবিবেচকের মতো নয়, তবুও কেন জানি অশান্ত হয়ে উঠলো নিবৃত চিত্ত। মানুষটি সত্যি প্রহেলিকা, যাকে বোঝা দায় হয়ে উঠেছে। তার সাথে কিভাবে সারাটি জীবন পার করবে ধারা জানা নেই, কিছুই জানা নেই।